সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী টাইপ 2 মার্কস 3 পৃষ্ঠা 84 1 আরোহ অনুমান কাকে বলে? উত্তর আরোহ অনুমান তর্কবিদ্যায় অবরোহ যুক্তি ছাড়াও আরো এক ধরনের যুক্তি পরিলক্ষিত হয় এবং এই যুক্তিই হলো আরোহ যুক্তি। এই ধরনের যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়। আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যগুলি সিদ্ধান্তকে স্থাপন করে ঠিকই, কিন্তু তা কখনোই নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না। প্রমাণ না করতে পারার কারণ হলো এক্ষেত্রে যুক্তিবাক্যের ব্যাপ্যতাকে সিদ্ধান্তের ব্যাপ্যতা অতিক্রম করে যায়। সুতরাং বলা যেতে পারে যে যুক্তির ক্ষেত্রে বিশেষ বিশেষ কয়েকটি অভিজ্ঞতালব্ধ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় এবং সিদ্ধান্তটি যুক্তিবাক্য অপেক্ষা অধিক ব্যাপকতর, সেই যুক্তিকেই বলা হয় আরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। উদাহরণ: রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল। যুক্তিবাক্য কম ব্যাপক, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। সিদ্ধান্ত বেশি ব্যাপক। প্রশ্ন 2 আরোহ অনুমানের সামান্যীকরণ যোগ্যতা কি? উত্তর আরোহ অনুমানের সামান্যীকরণ যোগ্যতা। সামান্যীকরণ যোগ্যতা হলো আরোহী যুক্তির এমনই একটি লক্ষণ বা বৈশিষ্ট্য যার দ্বারা এক জাতীয় কতগুলি বিশেষ বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে সমজাতীয় সমস্ত বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন বা ইউনিভার্সাল সিনথেটিক প্রপোজিশন প্রতিষ্ঠা করা হয়। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় শ্রদ্ধাবান ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য তথা মানুষকে বিশ্লেষণ করলে মরণশীলতা নামক জ্ঞান বা তথ্যটি পাওয়া সম্ভব নয়। অনুরূপভাবে শ্রদ্ধাবান নামক গুণটি ছাত্রকে বিশ্লেষণ করলে পাওয়া সম্ভব নয়। মরণশীলতা যেমন মানুষের একটি অভিজ্ঞতা লব্ধ নতুন গুণ, তেমনি শ্রদ্ধাবান ও ছাত্রদের সম্পর্কে একটি অভিজ্ঞতা লব্ধ নতুন গুণ। এই সমস্ত ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্র বা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা ওই জাতীয় সমস্ত ক্ষেত্র বা দৃষ্টান্তরিক গুণগুলিকে প্রয়োগ করে থাকি বা অনুমান করি। আর যখনই এই ধরনের পদ্ধতি বা প্রক্রিয়া গঠন করা হয় তখনই তা সামান্যীকরণের মর্যাদা লাভ করে। প্রশ্ন 3 আরোহ অনুমানে প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতা কি? উত্তর আরোহ অনুমানে প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতা। আরোহ অনুমানের দ্বিতীয় লক্ষণীয় বৈশিষ্ট্য হল যুক্তিবাক্যে যে সমস্ত প্রত্যক্ষযোগ্য বিষয় বা ঘটনা থাকে সিদ্ধান্তে তাকে অতিক্রম করে আরো বিস্তীর্ণ ক্ষেত্রে যাওয়া। কারণ আমরা জানি আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা সমজাতীয় কয়েকটি বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে ওই জাতীয় সমস্ত বস্তু বা ঘটনার ক্ষেত্রে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করি। স্বাভাবিকভাবে প্রত্যেকটি আরোহ অনুমানের ক্ষেত্রে কতিপয় বিশেষ দৃষ্টান্ত বা সাম পার্টিকুলার কেসেস এবং সার্বিক দৃষ্টান্ত বা ক্ষেত্র বা ইউনিভার্সাল কেসেস এই উভয়ের মধ্যে একটা ফাঁক বা গ্যাপ পর্যবেক্ষণ করা যায়। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে আমরা এই ফাঁকাকে অতিক্রম করেই একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করি। প্রশ্ন 4 আরোহমূলক লাভ কি? আরোহমূলক লাভ অনুমানের উদ্দেশ্যই হল জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার পথে এই ফাঁক বা গ্যাপ পরিলক্ষিত হয়, কিন্তু যুক্তিবাক্যে এমন কোনো পর্যাপ্ত তথ্য আমাদের হাতে থাকে না যার ফলে আমরা এই ফাঁকটিকে অনায়াসে বুঝিয়ে দিতে পারি। সেজন্যই আমাদের কিছু ঝুঁকি বা রিস্ক নিতে হয়। এই ঝুঁকি আমাদেরকে যুক্তিবাক্য থেকে সার্বিক সিদ্ধান্তে টেনে নিয়ে যায়। প্রখ্যাত তর্কবিজ্ঞানী বেন একেই আরোহ সংক্রান্ত লাভ বা ইন্ডাকটিভ লিপ রূপে অভিহিত করেছেন। এই আরোহমূলক লক্ষ্যের মধ্যে অবশ্যই একটি ঝুঁকি বা রিস্ক আছে, সে কারণেই আরোহ অনুমান বা যুক্তি সম্ভাব্য রূপে পরিগণিত হয়। তর্কবিদ মিল বা জে.এস. মিল এবং বেন এই ঝুঁকিকেই আরোহ অনুমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রূপে অভিহিত করেছেন। 5 আরোহ অনুমানের গুরুত্ব কি? উত্তর আরোহ অনুমানের গুরুত্ব আরোহ অনুমান সংক্রান্ত এই লাভ বা ঝুঁকি প্রকৃত আরোহ অনুমানকে বা ইন্ডাকশন প্রপার তথাকথিত আরোহ অনুমান বা ইন্ডাকশন সো কল্ড থেকে পৃথক করতে সমর্থ হয়েছে। এই ঝুঁকির জন্যই একটি প্রকৃত আরোহ অনুমান নিশ্চিত না হয়ে সম্ভাব্য রূপে পরিগণিত। কিন্তু তথাকথিত আরোহ অনুমান ও পূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কোনো ঝুঁকি বা লাভ না থাকায় তা সম্ভাব্য না হয়ে নিশ্চিত রূপেই পরিগণিত। কিন্তু যে অনুমান সম্ভাব্য না হয়ে নিশ্চিত রূপে পরিগণিত তাকে অনুমানের মর্যাদা দেওয়া যায় না। সুতরাং আরোহমূলক লাভ বা ঝুঁকির মধ্যেই অনুমানের সার্বিক সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে হয় এবং সে কারণেই প্রত্যক্ষ বিষয়কে অতিক্রম করে যেতে হয়। এর জন্যই অনুমান হিসেবে আরোহ অনুমানের গুরুত্বকে স্বীকার করে নেওয়া হয়। 6 আরোহ অনুমানের সিদ্ধান্তটি সম্ভাব্য কেন? উত্তর আরোহ অনুমানের সিদ্ধান্তটির সম্ভাব্যতা।
আরোহ অনুমানের বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যুক্তি বাক্যগুলি আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত বলে সেগুলি সত্য হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সিদ্ধান্তটি সত্য নাও হতে পারে। যথা, বিশেষ বিশেষ কয়েকটি রাজহাঁসকে সাদা দেখে আমরা বলি সকল রাজহাঁস হয় সাদা। এই আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ যুক্তি বাক্যগুলি আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল বলে এগুলি সত্য হতে পারে। পৃষ্ঠা 85। কিন্তু এই সমস্ত যুক্তি বাক্য সত্য হলেও সিদ্ধান্তটি সত্য না হতেও পারে। আরোহ অনুমানের এই সিদ্ধান্তটি তাই বৈধ বা অবৈধ রূপে পরিগণিত হতে পারে না। আরোহ অনুমানলব্ধ সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাব্য রূপে পরিগণিত হয়। আরোহ অনুমানের এই লক্ষণের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে একজাতীয় কয়েকটি দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে এবং সেগুলিকে অতিক্রম করে আরোহমূলক লাভের মাধ্যমে সেই জাতীয় অপর্যবেক্ষিত সকল দৃষ্টান্ত সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হল আরোহ অনুমানের মুখ্য উদ্দেশ্য। প্রশ্ন 7। আরোহ অনুমানের সমস্যা। উত্তর। আরোহ অনুমানের সমস্যা। আরোহ অনুমানের মৌল উদ্দেশ্য। আরোহ অনুমানের উদ্দেশ্য হল সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন স্থাপন করা। এর আরো একটি উদ্দেশ্য হল এই সামান্য সংশ্লেষক বচনের বস্তুগত সত্যতাকে প্রতিপাদন করা। কোন বচনের বস্তুগত সত্যতা নির্ভর করে সেই বচনটির মধ্যে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর সত্যতার উপর। অর্থাৎ বচনটির বিষয়বস্তু যদি বাস্তবে সত্য হয় তাহলে বচনটিও সত্য বলে গণ্য হবে। আরোহ অনুমানের সমস্যা। সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচনের প্রতিষ্ঠার উপায় হল মূল সমস্যা। কিন্তু প্রশ্ন হলো একটি সামান্য সংশ্লেষক বচনের অন্তর্গত যে সমস্ত বিষয়বস্তু আছে তাদের সবগুলির বস্তুগত সত্যতা নির্ণয় করা কিভাবে সম্ভব? কারণ আমাদের অভিজ্ঞতামূলক জ্ঞানের পরিধি এতই সংকীর্ণ যে আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় একটি সার্বিক বচনের সত্যতাকে প্রতিপাদন করা। অথচ আরোহ অনুমানের উদ্দেশ্যই হল বিশেষ বিশেষ কয়েকটি ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। সুতরাং কিভাবে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় এবং কোন কোন শর্ত পালনে এই সামান্য সংশ্লেষক বচনটি বস্তুগতভাবে যথার্থ হয় তা নির্ণয় করাই হল আরোহ অনুমানের মূল সমস্যা বা মেন প্রবলেম অফ ইন্ডাকশন। 4। প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম কি? উত্তর। প্রকৃতির একরূপতা নীতি, দ্য ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, প্রকৃতির একরূপতা নীতির মূল কথা। এই নীতি অনুসারে দাবি করা হয় যে প্রকৃতির প্রত্যেকটি ঘটনায় একটি নির্দিষ্ট নিয়মের অধীন। হঠাৎ বা আকস্মিকভাবে কোনো ঘটনায় প্রকৃতির রাজ্যে ঘটতে পারে না। প্রকৃতিতে নিয়ম বহির্ভূতভাবে কোনো ঘটনা ঘটার অর্থই হল খামখেয়ালিপনা। প্রকৃতিতে কিন্তু এই খামখেয়ালিপনার কোনো সুযোগ নেই। প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে, অর্থাৎ প্রকৃতি সবসময় সম বা একই অবস্থায় সবসময় একই রূপ আচরণ করে। কার্যকারণ নিয়ম, দ্য ল অফ কজেশন, কার্য ও কারণের সম্পর্ক হল আবশ্যিক। কার্যকারণ নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে এই জগতের প্রত্যেকটি ঘটনারই একটি না একটি কারণ আছে। পরপর দুটি ঘটনার ক্ষেত্রে আগে যা ঘটে তাকে বলে কারণ এবং যা পরে ঘটে তাকে বলে কার্য। একই কারণ সর্বদা একই কার্যকে ঘটায়। একই কারণ বিভিন্ন সময়ে কখনোই বিভিন্ন ঘটনাকে ঘটাতে পারে না। সুতরাং কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেই সম্পর্ককে বলা হয় আবশ্যিক সম্পর্ক। স্বাভাবিকভাবে তাই একটি নির্দিষ্ট কারণ ঘটলে একটি নির্দিষ্ট কার্য ঘটে, অথবা বলা যায় যে নির্দিষ্ট কারণটি না ঘটলে নির্দিষ্ট কার্যটিও ঘটে না। অকারণভাবে কোনো ঘটনাই তাই প্রকৃতির রাজত্বে ঘটতে পারে না। তর্কবিদ অ্যারিস্টটল তাই বলেন শূন্য থেকে শূন্যেরই সৃষ্টি হয়, এক্স নিহিত নিহিল ফিট, অথবা বিন্দু থেকে বিন্দুর উৎপত্তি হয়। অনুরূপভাবে তর্কবিদ নীলও বলেন যার উৎপত্তি আছে তার কারণও আছে। প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম নামক দুটি আকারগত নিয়মের ভিত্তির উপর নির্ভর করেই আমরা আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ থেকে সামান্যে যাওয়ার যে সমস্যা উঠে আসে তার সমাধান করতে পারি। প্রশ্ন 9। অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? উত্তর। অবৈজ্ঞানিক আরোহ অনুমান যে আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা ও প্রমাণ করার কথা চিন্তা না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া করা হয়, সেই আনুমানিক প্রক্রিয়াকেই বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। এই অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে অনেক সময় লৌকিক আরোহ অনুমান রূপেও অভিহিত করা হয়, কারণ সাধারণ লোকই এই ধরনের অনুমান সাধারণত করে থাকে। উদাহরণ, আমাদের অবাধ অভিজ্ঞতায় আমরা আজ পর্যন্ত যত দ্বারকাক দেখেছি তাদের সবগুলি কালো এবং আজ পর্যন্ত এর বিরোধী কোনো দৃষ্টান্ত আমাদের চোখে পড়েনি, অর্থাৎ অন্য কোনো রঙের দ্বারকাক আমরা দেখিনি। এ থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সকল দ্বারকাক হয় কালো। ব্যাখ্যা,
এক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ সকল দ্বারকাক হয় কালো হলো একটি সামান্য সংশ্লেষক বচন। এই সামান্য বচনের অন্তর্গত সমস্ত দৃষ্টান্তকে এখানে পর্যবেক্ষণ করা হয়নি বলে এই ধরনের অনুমানকে বলা হয় অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। প্রশ্ন 10, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি কি? একে কেন প্রকৃত আরোহ অনুমান বলা হয়? উত্তর, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের মূল ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতার মাধ্যমে শুধু কতকগুলি সদর্থক দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করা হয়। এখানে কোনো বিপরীত তথা নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। সে কারণেই এই ধরনের অনুমান সবসময় সম্ভাব্য রূপে পরিগণিত। এক্ষেত্রে কোনো সিদ্ধান্তই নিশ্চিত বা আবশ্যিক হতে পারে না। প্রকৃত আরোহ রূপে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে বৈজ্ঞানিক আরোহ অনুমানের শ্রেণীভুক্ত না করা হলেও একে প্রকৃত আরোহ অনুমান রূপে স্বীকার করা সঙ্গত। কারণ এই ধরনের অনুমানের ক্ষেত্রে আরোহ অনুমানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যটি অত্যন্ত সহজেই পরিলক্ষিত। অর্থাৎ এক্ষেত্রে আমরা জ্ঞাত সত্যকে অতিক্রম করে সিদ্ধান্তে অজ্ঞাত সত্য সম্পর্কে অনুমান করি। এখানে কিছু দৃষ্টান্তের উপর নির্ভর করে আমরা আরো ব্যাপক কিছু সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করি। পৃষ্ঠা 86, আরোহ অনুমানের যা মূল বৈশিষ্ট্য তা হল আরোহমূলক লাভ বা ইন্ডাকটিভ লিপ এবং এক্ষেত্রে তা পূর্ণ পরিমাণে বিদ্যমান। সেজন্যই এই ধরনের অনুমান প্রক্রিয়াকে প্রকৃত আরোহ অনুমান রূপে স্বীকার করাই যুক্তিযুক্ত। প্রশ্ন 11, উপমা যুক্তি কি? উত্তর, উপমা যুক্তি দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা উপমা লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে অন্য কোনো বিষয় বা ঘটনার সাদৃশ্য বা উপমা অনুমান করা যায় তাহলে তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্য যুক্তি বা অ্যানালজিক্যাল আর্গুমেন্ট। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মঙ্গল গ্রহের জল, আবহাওয়া, মাটি এবং অপরাপর পরিবেশ যদি পৃথিবীর সদৃশ্য হয় অথবা পৃথিবীর সঙ্গে যদি এগুলির সাদৃশ্য থাকে তাহলে ওই সমস্ত সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান গঠন করা হয় যে পৃথিবীর ন্যায় মঙ্গল গ্রহেও জীব আছে তাহলে বলা যায় যে অনুমানটি সাদৃশ্য যুক্তির উপর নির্ভর করে গঠিত। মিল, বেন ও কারভেদ রিড এর অভিমত, তর্কবিদ জন স্টুয়ার্ট মিল, জে.এস. মিল সাদৃশ্যমূলক আরোহ অনুমানের সূত্রটিকে এইভাবে উপস্থাপিত করেছেন। কোট, দুটি বস্তুর মধ্যে যদি এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য পরিলক্ষিত হয় তাহলে তাদের মধ্যে অন্য কোনো বিষয়েও সাদৃশ্য সত্য হবে। আনকোট। অনুরূপভাবে তর্কবিদ বেন ও বলেছেন, কোট, উপমা যুক্তি অনুসারে যদি দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য পর্যবেক্ষণ করা হয় তবে অনুমান করা যায় যে তাদের মধ্যে অন্য কোনো বিষয়েও সাদৃশ্য হতে পারে, যদিও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্কের কথা আমাদের জানা নেই। আনকোট। মিল এবং বেনের পথ অনুসরণ করে প্রখ্যাত তর্কবিজ্ঞানী কারভেদ রিড বলেন, উপমার উপাদান এবং অনুমিত বিষয়ের মধ্যে আংশিক সাদৃশ্যের উপর ভিত্তি করে যে সম্ভাবনামূলক যুক্তি বা অনুমান গঠন করা হয় তাকেই বলে সাদৃশ্য অনুমান। প্রশ্ন 12, উত্তম ও মন্দ উপমার পার্থক্য কি? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, উত্তম ও মন্দ উপমার পার্থক্য। উপমা বা সাদৃশ্য যুক্তিকে দুভাগে বিভক্ত করা যায়। এর একটি হলো উত্তম বা যথার্থ উপমা এবং অপরটি হলো মন্দ বা অযথার্থ উপমা। অধিক সংখ্যক প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে যে উপমা যুক্তি গঠিত হয় তাকে বলে উত্তম বা ভালো উপমা যুক্তি বা গুড অ্যানালজি। যেমন মানুষের মতো অন্যান্য প্রাণীরাও অনুভূতিপ্রবণ, কিন্তু যে উপমা যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের বিষয়গুলি অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন এবং অবান্তর সেই উপমা যুক্তিকেই বলা হয় মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বা ব্যাড অ্যানালজি। যথা মানুষের মতো কারখানারও বৃদ্ধি আছে, কারণ মানুষের মতো কারখানারও জন্ম ও মৃত্যু আছে। উপমা বা সাদৃশ্য যুক্তির শ্রেণীকরণকে নিচের ছকটির সাহায্যে আরো সহজ করে উল্লেখ করা যায়। উপমা যুক্তি দুটি ভাগ, উত্তম উপমা যুক্তি আরেকটি মন্দ উপমা যুক্তি। প্রশ্ন 13, পর্যবেক্ষণ কি? উত্তর, পর্যবেক্ষণ হলো আরোহ অনুমানের একটি অন্যতম বস্তুগত ভিত্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পর্যবেক্ষণ কি? এর উত্তরে বলা যায় যে প্রাকৃতিক কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ও যথাযথভাবে প্রত্যক্ষ করার নামই হলো পর্যবেক্ষণ বা অবজারভেশন। কোনো কৃত্রিম পরিবেশে নয়, বরং প্রাকৃতিক পরিবেশে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই কোনো ঘটনা বা বস্তুকে প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণ। যেমন কাক এবং কালো রং এর মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশে বেশ কিছু সংখ্যক কাককে এবং তাদের কালো রংকে প্রত্যক্ষ করি। এরূপ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রত্যক্ষ করাকেই বলা হয় পর্যবেক্ষণ। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাস্তবের সঙ্গে তার মিল খোঁজার জন্যই পর্যবেক্ষণ ক্রিয়া সম্পন্ন করা হয়। সে কারণেই পর্যবেক্ষণকে আরোহ অনুমানের একটি বস্তুগত ভিত্তি রূপে গণ্য করা হয়।
প্রশ্ন 14, পরীক্ষণ কি? উত্তর, পরীক্ষণ পর্যবেক্ষণের মতো পরীক্ষণও হলো আরোহ অনুমানের এক বস্তুগত ভিত্তি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ওঠে, পরীক্ষণ কি? এরূপ প্রশ্নের উত্তরে বলা যায়, কৃত্রিম কোনো পরিবেশে সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিতভাবে যখন কোনো বস্তু বা ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাকেই বলে পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। পর্যবেক্ষণের সঙ্গে পরীক্ষণের মূল পার্থক্য এই যে, পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক পরিবেশে কোনো কিছুকে সুনিয়ন্ত্রিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যক্ষ করি, কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে আমরা কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে সুনিয়ন্ত্রিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে থাকি। 15, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? উত্তর, প্রকৃতির একরূপতা নীতি এই নীতি অনুসারে দাবি করা হয় যে প্রকৃতির প্রত্যেকটি ঘটনাই একটি নির্দিষ্ট নিয়মের অধীন। হঠাৎ বা আকস্মিকভাবে কোনো ঘটনাই প্রকৃতির রাজ্যে ঘটতে পারে না। প্রকৃতিতে নিয়মের বাইরে কোনো ঘটনা ঘটার অর্থই হল খামখেয়ালিপনা। প্রকৃতিতে কিন্তু এই খামখেয়ালিপনার কোনো সুযোগ নেই। প্রকৃতি একই অবস্থায় সবসময় একই রূপ আচরণ করে। যে পরিস্থিতিতে প্রকৃতিতে কোনো ঘটনা একবার ঘটে, সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয় তবে আবারও সেই একই রকম ঘটনা ঘটবে। প্রকৃতিতে তাই নিয়মের রাজত্ব দেখা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে অতীতে যদি জল মানুষের তৃষ্ণা নিবারণ করে থাকে, তাহলে ভবিষ্যতেও তা তৃষ্ণা নিবারণ করবে। অর্থাৎ যে অবস্থা বা শর্তে অতীতে জল মানুষের তৃষ্ণা নিবারণ করতে সমর্থ হয়েছে, সেই শর্ত বা অবস্থার যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে ভবিষ্যতেও জল একইভাবে মানুষের তৃষ্ণা নিবারণে করতে সমর্থ হবে। অথবা বলা যায় যে যে অবস্থায় জল নিচের দিকে গড়িয়ে যায়, সেই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে ভবিষ্যতেও জল নিচের দিকে গড়িয়ে যাবে। এটি হল প্রকৃতির একরূপতা নীতির মূল কথা। পৃষ্ঠা 87, প্রশ্ন 16, কার্যকারণ নিয়ম কি? উত্তর, কার্যকারণ নিয়ম কার্যকারণ নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে এই জগতের প্রত্যেকটি ঘটনারই একটি না একটি কারণ আছে। পরপর দুটি ঘটনার ক্ষেত্রে যা আগে ঘটে তাকে বলে কারণ এবং যা পরে ঘটে তাকে বলে কার্য। একই কারণ সর্বদা একই কার্যকে ঘটায়। একই কারণ বিভিন্ন সময় কখনোই বিভিন্ন ঘটনাকে ঘটাতে পারে না। সুতরাং কারণ এবং কার্যের মধ্যে সম্পর্ককে বলা হয় আবশ্যিক সম্পর্ক। তাই একটি নির্দিষ্ট কারণ ঘটলে একটি নির্দিষ্ট কার্যই ঘটে। অথবা বলা যায় যে নির্দিষ্ট কারণটি না ঘটলে নির্দিষ্ট কার্যটিও ঘটে না। অকারণভাবে কোনো ঘটনাই তাই প্রকৃতির রাজত্বে ঘটতে পারে না। তর্কবিদ অ্যারিস্টটল তাই বলেছেন, কোট, শূন্য থেকে শূন্যেরই সৃষ্টি হয়, আনকোট, এক্স নিহিলো নিহিল ফিট। অথবা কোট, কিছু থেকে কিছু উৎপত্তি হয়, আনকোট। অনুরূপভাবে তর্কবিদ মিলও বলেন, কোট, যার উৎপত্তি আছে তার কারণও আছে, আনকোট। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, টাইপ 1, মার্কস 2। 1, লৌকিক আরোহ অনুমান কি? কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতায় একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকেই বলা হয় লৌকিক আরোহ অনুমান। 2, মন্দ উপমা কাকে বলে? যে উপমা যুক্তিতে সাদৃশ্য প্রাসঙ্গিক নয় তাকে বলে মন্দ উপমা। 3, উত্তম উপমা কাকে বলে? যে উপমা যুক্তিতে উপমা বা সাদৃশ্য প্রাসঙ্গিক তাকে বলে উত্তম উপমা যুক্তি। 4, আরোহ অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? বস্তুগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়। 5, অবরোহ অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? আকারগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়। 6, লৌকিক আরোহ অনুমান কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত, একথা কি সত্য? না, একথা সত্য নয়। 7, কোট, আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সবই কালো, অতএব সব কাকই কালো, আনকোট। এটি কোন ধরনের অনুমান? কোট, সব ধর্মই ঈশ্বরাভিমুখী, যেমন সব রাস্তাই রোমাভিমুখী, আনকোট। এটি কোন ধরনের যুক্তি? প্রথমটি হলো একটি লৌকিক আরোহ অনুমান, দ্বিতীয়টি হলো একটি মন্দ উপমা যুক্তি। 4, লৌকিক আরোহ অনুমানের অপর নাম কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন কে? লৌকিক আরোহ অনুমানের অপর নাম হলো অবৈজ্ঞানিক অথবা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। অনুমানকে শিশু সুলভ বলেছেন তর্কবিদ বেকন। 9, আরোহ অনুমানের মূল উদ্দেশ্য কি? সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হলো আরোহ অনুমানের মূল উদ্দেশ্য, কারণ এরূপ অনুমানের সাহায্যে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সামান্য সত্যে আরোহণ করি। 11, আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর? হ্যাঁ, আরোহ অনুমানের সিদ্ধান্তটি যুক্তিবাক্যের চেয়ে অবশ্যই ব্যাপকতর, কারণ এরূপ অনুমানের উদ্দেশ্যই হল বিশেষ থেকে সামান্যে আরোহণ করা। 11, আরোহ অনুমানের দুটি বিশেষ লক্ষণ কি? আরোহ অনুমানের দুটি বিশেষ লক্ষণ হল, 1,
সামান্যীকরণ যোগ্যতা, এবং 2 প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ। কারণ এই ধরনের অনুমান প্রত্যক্ষ বিষয়কে অতিক্রম করে সামান্য সত্য প্রতিষ্ঠা করে। 12 আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি নিশ্চিত? না, আরোহ অনুমানের সিদ্ধান্তটি নিশ্চিত নয়, তা হল সম্ভাব্য। নিশ্চয়তার বিষয়টি শুধু অবরোহ অনুমানের সঙ্গে জড়িত। 13 সামান্য বচন কাকে বলে? কোন শ্রেণীর অন্তর্গত সকল সদস্য সম্পর্কে কোনো বিষয় প্রযুক্ত হলে তাকে সামান্য বচন বলা হয়, অর্থাৎ সার্বিক পরিমাণযুক্ত বচনকেই বলা হয় সামান্য বচন। যেমন সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় সুখী ইত্যাদি। 14 সংশ্লেষক বচন কি? যে বচনে বিধেয় উদ্দেশ্যের মধ্যে নিহিত না থেকে নতুন কিছু নির্দেশ করে তাকে বলা হয় সংশ্লেষক বচন। সংশ্লেষক বচন তাই আমাদের অভিজ্ঞতালব্ধ নতুন নতুন বিষয়কে উপস্থাপিত করে। 15 একটি সামান্য সংশ্লেষক বচনের উদাহরণ কি? একটি সামান্য সংশ্লেষক বচনের উদাহরণ হল সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় সুখী ইত্যাদি। 16 আরোহমূলক লাভ বা ঝুঁকি কি? জ্ঞাত বিশেষ ঘটনা থেকে অজ্ঞাত সামান্যে যাওয়ার বিষয়টি হল আরোহমূলক লাভ বা ঝুঁকি। কারণ বিশেষ বিশেষ ঘটনাকে আমরা অভিজ্ঞতায় পেলেও সামান্য কোনো ঘটনাকে আমরা তা পাই না। 17 আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম হল আরোহ অনুমানের আকারগত ভিত্তি। কারণ এই দুটি নিয়মের উপর ভিত্তি করেই আমরা আরোহ অনুমানের আকারটিকে উল্লেখ করতে পারি। 18 আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ হল আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। এই দুটি নিয়মের উপর নির্ভর করেই আমরা আরোহ অনুমানের যথার্থতা নির্ণয় করতে পারি। 19 কোট প্রকৃতির একরূপতা নিয়ম আনকোট কাকে বলে? অথবা প্রকৃতির একরূপতার নীতি কাকে বলে? যে নীতির পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যে প্রকৃতি সবসময় একই পরিবেশে একই রকম আচরণ করে থাকে তাকে প্রকৃতির একরূপতা নিয়ম বা প্রকৃতির একরূপতা নীতি বলে। পৃষ্ঠা 88 এরূপ নীতির ফলে প্রকৃতি একই কারণে একই রকম কার্য সংঘটিত করে। 20 কার্যকারণ নিয়ম কি? প্রত্যেকটি কার্যেরই একটি কারণ আছে, এটি হলো কার্যকারণ নিয়ম। অর্থাৎ কার্য ও কারণ একটি সম্বন্ধের মধ্যে আবদ্ধ। কারণের আবির্ভাব হলে তাই কার্যেরও আবির্ভাব হয়। প্রত্যেকটি কার্যের পিছনে তাই একটি কারণ থাকে। 21 পর্যবেক্ষণ কাকে বলে? বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখাই হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে তাই পুঙ্খানুপুঙ্খ জ্ঞান পাওয়া যায়। 22 পরীক্ষণ কাকে বলে? কোনো ঘটনাকে কৃত্রিমভাবে পরীক্ষাগারে সৃষ্টি করে পর্যবেক্ষণ করাকেই বলে পরীক্ষণ। নিয়ন্ত্রিত কোনো পরিবেশের বারবার পর্যবেক্ষণকে বলা হয় পরীক্ষণ, যা বিষয় সম্পর্কে নিশ্চিত জ্ঞান দেয়। 23 অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে কার সিদ্ধান্তটি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর? আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর, কারণ এরূপ যুক্তির দৃষ্টান্তগুলি হল বিশেষ কিন্তু সিদ্ধান্তটি হল সামান্য। 24 অবরোহ ও আরোহের প্রক্রিয়াগত পার্থক্য কি? অবরোহ ও আরোহ হল দুটি বিপরীতধর্মী প্রক্রিয়া, কারণ অবরোহে সামান্য থেকে বিশেষ যাওয়া হয় কিন্তু আরোহে বিশেষ থেকে সামান্যে যাওয়া হয়। এদের প্রক্রিয়া তাই পারস্পরিকভাবে ভিন্ন ও বিপরীতধর্মী। 25 আরোহ অনুমান কি বৈধ হতে পারে? না, আরোহ অনুমান বৈধ হতে পারে না, কারণ বৈধতার বিষয়টি শুধু অবরোহ অনুমানের সঙ্গে জড়িত, আরোহ অনুমানের সঙ্গে নয়। আরোহ অনুমান তাই সবসময় সম্ভাব্য রূপে গণ্য। 26 আরোহ যুক্তির সিদ্ধান্তটি কি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়? না, আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, কারণ এই ধরনের অনুমানের ক্ষেত্রে এক প্রকার আরোহমূলক ঝুঁকি থাকে। 27 আরোহ অনুমানের কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? আরোহ অনুমানে বস্তুগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়, কারণ এই ধরনের অনুমানে বস্তুগত ভিত্তির বিষয়টি উঠে আসে। 28 অবরোহ অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? অবরোহ অনুমানে অকারণগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়, কারণ এই ধরনের অনুমানে শুধু দেখা হয় যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে কিনা। 29 আরোহ অনুমানের মূল সমস্যাটি কি? কিসের ভিত্তিতে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় তা নির্ণয় করাই হল আরোহ অনুমানের মূল সমস্যা। অর্থাৎ সিদ্ধান্তের সামান্য সংশ্লেষক বচনের ভিত্তিগত সমস্যাই হল আরোহ অনুমানের প্রকৃত সমস্যা। 30 সামান্যীকরণ কাকে বলে? বিশেষ বিশেষ ঘটনা থেকে সার্বিক ঘটনায় উপনীত হওয়াকেই বলা হয় সামান্যীকরণ। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য বা সার্বিক ঘটনায় উপনীত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় সামান্যীকরণ। 31 কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয় কোন আরোহ অনুমানে?
বৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়, কারণ এই ধরনের অনুমানে সিদ্ধান্তে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা হয়। 32 আরোহ অনুমানের সংজ্ঞা দাও। যে যুক্তিতে বিশেষ বিশেষ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলে আরোহ অনুমান। যেমন রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। 33 তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে প্রকৃত আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব থাকে তাকে বলে তথাকথিত আরোহ অনুমান। যেমন আজ পর্যন্ত সমস্ত কাককে কালো দেখে আমরা অনুমান করি যে সব কাক কালো। 34 কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত পেয়ে থাকি? আরোহমূলক উপমা যুক্তির ক্ষেত্রে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত পেয়ে থাকি। এই ধরনের অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি তাই কখনোই সার্বিক বা সামান্য হতে পারে না। 35 রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এটি কোন ধরনের যুক্তি? প্রদত্ত যুক্তিটি একটি আরোহ যুক্তি, কারণ এখানে কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য বা সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয়েছে। 36 জুঁই ফুল রাতে ফোটে এবং তা সাদা, বেল ফুল রাতে ফোটে এবং তা সাদা, টগর ফুল রাতে ফোটে এবং তা সাদা, শিউলি ফুল রাতে ফোটে এবং তা সাদা, সকল রাতে ফোটা ফুল হয় সাদা। এটি কোন ধরনের যুক্তি? প্রদত্ত যুক্তিটি হলো একটি আরোহ যুক্তি, কারণ এখানে কতকগুলি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সামান্য সিদ্ধান্ত গঠন করা হয়েছে। 37 সামান্যীকরণ যোগ্যতা কোন যুক্তির বৈশিষ্ট্য? সামান্যীকরণ যোগ্যতা আরোহ যুক্তির বৈশিষ্ট্য, কারণ আরোহ যুক্তিতেই আমরা বিশেষ থেকে সামান্যে উপনীত হই। পৃষ্ঠা 89। 38 যুক্তি বাক্য কম ব্যাপক, সিদ্ধান্ত বেশি ব্যাপক। এরূপ চিত্রটি কোন ধরনের যুক্তিকে নির্দেশ করে? প্রদত্ত চিত্রটি আরোহ যুক্তিকে নির্দেশ করে, কারণ এরূপ চিত্রটিকে যুক্তিবাক্যের কম ব্যাপকতা থেকে সিদ্ধান্তে বেশি ব্যাপকতার চিত্রটিকে তুলে ধরা হয়েছে। 39 আরোহমূলক লাভ অবরোহ যুক্তির ক্ষেত্রে দেখা যায়, এটি কি ঠিক? না, এই উক্তিটি ঠিক নয়, কারণ আরোহমূলক লাভ শুধু আরোহ যুক্তির ক্ষেত্রেই দেখা যায়, অবরোহর ক্ষেত্রে নয়। 40 বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্যে যাবার ঝুঁকিকে কি বলা হয়? বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্যে যাবার ঝুঁকিকে আরোহমূলক লম্ফন বা লাভ বলা হয়। বিশেষ বিশেষ সত্য থেকে সামান্যে উপনীত হওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা দেখা যায় তাকেই বলা হয় আরোহমূলক লাভ। 41 সামান্য থেকে বিশেষে উপনীত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না, এ কথা কি ঠিক? হ্যাঁ, প্রদত্ত উক্তিটি ঠিক, কারণ সামান্যভাবে যা সত্য বা মিথ্যা বিশেষ রূপে তা সত্য বা মিথ্যা হবে, এর মধ্যে কোনো ঝুঁকি থাকে না। 42 চিত্র একটি উল্টো ত্রিভুজ। যুক্তিবাক্য বেশি ব্যাপক, সুতরাং সিদ্ধান্ত কম ব্যাপক। এরূপ চিত্রটি কোন প্রকার যুক্তিকে নির্দেশ করে? এরূপ চিত্রটি অবরোহ যুক্তিকে নির্দেশ করে, কারণ অবরোহ যুক্তিতে আমরা সবসময় সামান্য সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হই। 43 প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতার লক্ষণটি কোন যুক্তির লক্ষণ? প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতার লক্ষণটি আরোহ যুক্তির লক্ষণ, কারণ একমাত্র আরোহ যুক্তিতেই আমরা বিশেষ থেকে সামান্যে উপনীত হই। 44 প্রসক্তি যোগ্যতা কোন ধরনের যুক্তির লক্ষণ রূপে গণ্য হয়? প্রসক্তি যোগ্যতা অবরোহ যুক্তির লক্ষণ রূপে গণ্য হয়, কারণ একমাত্র অবরোহ যুক্তিতেই যুক্তিবাক্য সিদ্ধান্তকে প্রসক্ত করে। 45 যুক্তিবাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তি যোগ্যতা কোন যুক্তির লক্ষণ? যুক্তিবাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তি যোগ্যতা হল আরোহ যুক্তির লক্ষণ, কারণ এরূপ যুক্তিতে যুক্তিবাক্য কখনোই সিদ্ধান্তকে প্রসক্ত করে না। 46 আরোহমূলক ঝুঁকির মাধ্যমে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি কি বিশেষ হয়? না, আরোহমূলক ঝুঁকির মাধ্যমে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি কখনোই বিশেষ হয় না। এরূপ অনুমানে সিদ্ধান্তটি সবসময় সামান্য রূপে প্রতিষ্ঠিত হয়। 47 কতিপয় থেকে সকল এরূপ প্রক্রিয়াটি গ্রহণ করা হয় কোন যুক্তিতে? কতিপয় থেকে সকল এরূপ প্রক্রিয়াটি আরোহ যুক্তিতে গ্রহণ করা হয়, কারণ এরূপ যুক্তিতেই সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক রূপে গণ্য। 48 সকল থেকে কতিপয় এরূপ প্রক্রিয়াটি গৃহীত হয় কোন যুক্তিতে? সকল থেকে কতিপয় এরূপ প্রক্রিয়াটি অবরোহ যুক্তিতে গৃহীত হয়, কারণ এরূপ যুক্তিতেই যুক্তিবাক্য সবসময়ই সিদ্ধান্তকে প্রসক্ত করে। 49 আরোহ যুক্তি কেন সবসময় সম্ভাব্য রূপে গণ্য হয়? আরোহ যুক্তি সবসময় সম্ভাব্য রূপে গণ্য, কারণ আরোহ যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কোনো প্রসক্তি সম্বন্ধ থাকে না। এর মধ্যে সর্বদাই এক প্রকার আরোহমূলক ঝুঁকি থাকে। 50
অবরোহ যুক্তি কেন সবসময় বৈধ অথবা অবৈধ হয়? অবরোহ যুক্তি সবসময় বৈধ অথবা অবৈধ হয় কারণ অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে এক প্রকার প্রসক্তি সম্বন্ধ থাকে। এর ফলে বৈধতার বিষয়টি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। 51, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া হয় কোন ধরনের যুক্তিতে? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া হয় আরোহমূলক যুক্তিতে, কারণ এরূপ যুক্তিতে যুক্তিবাক্যগুলির সত্যতা জানা গেলেও সিদ্ধান্তের সত্যতা জানা যায় না। 52, সামান্য সংশ্লেষক বচনের বস্তুগত সত্যতাকে প্রতিপাদন করা কার কাজ? সামান্য সংশ্লেষক বচনের বস্তুগত সত্যতাকে প্রতিপাদন করা আরোহমূলক অনুমানের কাজ। পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমেই এরূপ বিষয়টি প্রতিপাদিত হয়। 53, আরোহ অনুমানের প্রয়োজনীয়তা কোথায়? আরোহ অনুমানের প্রয়োজনীয়তাটি হল তা আরোহ অনুমানের সূত্রপাত রূপে গণ্য, যা তার ভিত্তিটিকে প্রতিষ্ঠিত করে। আরোহ অনুমানের দ্বারা প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি না পেলে অবরোহ অনুমান কখনোই এক পাও এগিয়ে যেতে পারে না। 54, আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি নির্ণয়ের জন্য মোট কয়টি নীতি আছে? আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি নির্ণয়ের জন্য মোট 4টি নীতি আছে। কারণ আকারগত ভিত্তির জন্য প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম দুটির এবং বস্তুগত ভিত্তির জন্য পর্যবেক্ষণ ও পরীক্ষণের কথা বলা হয়েছে। 55, পর্যবেক্ষণের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। পর্যবেক্ষণের একটি বৈশিষ্ট্য হল বিষয়ের উদ্দেশ্যমূলক পর্যবেক্ষণ, কারণ পর্যবেক্ষণের পশ্চাতে থাকে পর্যবেক্ষণের এক বিশেষ উদ্দেশ্য। 56, তর্কবিদ জয়েস পর্যবেক্ষণের ক্ষেত্রে কয়টি শর্ত উল্লেখ করেছেন? তর্কবিদ জয়েস পর্যবেক্ষণের ক্ষেত্রে 3টি শর্ত উল্লেখ করেছেন, যথা শারীরিক, মনস্তাত্ত্বিক ও বুদ্ধিগত শর্ত। তার মতে এই 3টি শর্তকে পূর্ণ করে তবেই পর্যবেক্ষণের কাজ সম্পন্ন হতে পারে। 57, পর্যবেক্ষণের ক্ষেত্রে কি কোনো শারীরিক শর্ত থাকে? হ্যাঁ, পর্যবেক্ষণের ক্ষেত্রে অবশ্যই একটি শারীরিক শর্ত থাকে, কারণ শারীরিকভাবে উপস্থিত হয়েই কোনো বিষয়কেই পর্যবেক্ষণ করতে হয়। 58, পর্যবেক্ষণের ক্ষেত্রে কি কোনো মনস্তাত্ত্বিক শর্ত থাকে? হ্যাঁ, পর্যবেক্ষণের ক্ষেত্রে একটি মনস্তাত্ত্বিক শর্ত থাকে, কারণ মানসিক প্রস্তুতি ছাড়া পর্যবেক্ষণের বিষয়টি আদৌ সম্ভব নয়। 59, পর্যবেক্ষণের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক শর্তকে অন্য কি নামে উল্লেখ করা হয়? পর্যবেক্ষণের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক শর্তকে বুদ্ধিগত শর্তরূপে উল্লেখ করা হয়, কারণ মানসিক বিষয়টি মানুষের বুদ্ধি নিঃসৃত রূপে গণ্য। পৃষ্ঠা 90, 60, পর্যবেক্ষণের ক্ষেত্রে নৈতিক শর্তের কথা কে বলেছেন? তর্কবিদ জয়েস পর্যবেক্ষণের ক্ষেত্রে নৈতিক শর্তের কথা বলেছেন, কারণ তিনি পর্যবেক্ষণকে নৈতিকতার মোড়কে উপস্থাপিত করতে চেয়েছেন। 61, পর্যবেক্ষণের ক্ষেত্রে যে 3টি শর্তের উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? পর্যবেক্ষণের ক্ষেত্রে যে 3টি শর্তের উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল বুদ্ধিগত বা মনস্তাত্ত্বিক শর্ত, কারণ মানুষের বুদ্ধি পর্যবেক্ষণের উদ্দেশ্য ও প্রকৃতিকে উল্লেখ করে। 62, পরীক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উল্লেখ করো। নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশ হল পরীক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ পরিবেশ নিয়ন্ত্রিত না হলে তাকে কখনোই বারবার পরীক্ষা করা যায় না। 63, কোট, পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে কোনো পার্থক্য নেই, আনকোট, এ কথা কি ঠিক? না, প্রদত্ত উক্তিটি আদৌ ঠিক নয়, কারণ পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে প্রকৃতিগত ও পদ্ধতিগত পার্থক্য আছে। 64, পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্যের বিষয় কি হতে পারে? উদ্দেশ্যগত ও পদ্ধতিগত বিষয়গুলি পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্যের বিষয় হতে পারে। পর্যবেক্ষণ ও পরীক্ষণের উদ্দেশ্য ও পদ্ধতি তাই ভিন্ন। 65, কোট, আরোহমূলক ঝুঁকি বা লাভ হলো এমন একটি বৈশিষ্ট্য যার সাহায্যে প্রকৃত আরোহ অনুমানকে অপ্রকৃত আরোহ থেকে পৃথক করা যায়, আনকোট, এটা কি ঠিক? হ্যাঁ, উদ্ধৃতিটি একেবারেই ঠিক, কারণ প্রকৃত আরোহ অনুমানের মধ্যে এরূপ ঝুঁকি বা লাভ থাকলেও অপ্রকৃত অনুমানের ক্ষেত্রে তা না থাকতেও পারে। 66, বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় কোন ধরনের অনুমানে? বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় আরোহ অনুমানে, কারণ এই ধরনের অনুমানে গৃহীত সিদ্ধান্তটি বাস্তবসম্মত কিনা তা বিচার করা হয়। 67, কোট, প্রকৃতিতে একটি একরূপতা নয় বহু একরূপতার নীতি প্রচলিত আছে, আনকোট, উক্তিটি কে করেছেন? প্রদত্ত উক্তিটি করেছেন তর্কবিদ বেন। তার মতে প্রকৃতি হল নানাবিধ ঘটনাসমূহের এক সমন্বিত রূপ। 68, আরোহ অনুমানে কত রকম ও কি কি ভিত্তি স্বীকৃত হয়েছে? আরোহ অনুমানে 2 রকম ভিত্তি স্বীকৃত হয়েছে, আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির মাধ্যমে অনুমানের আকারকে আর বস্তুগত ভিত্তির মাধ্যমে অনুমানের বাস্তবতাকে তুলে ধরা হয়। 69,
যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির আকারের দিক থেকে যদি সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তবে তাকে বলা হয় যুক্তির আকারগত বৈধতা। এরূপ আকারগত বৈধতার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয় কিনা। 70 যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বিষয়বস্তুর সঙ্গে বাস্তব জগতের মিলকেই বলা হয় যুক্তির বস্তুগত সত্যতা। যুক্তির বস্তুগত সত্যতার পরিপ্রেক্ষিতে তাই বিষয়বস্তুর বাস্তবতার দিকটিকে উন্মোচিত করা হয়। 71 লৌকিক আরোহ অনুমান কি? কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে শুধু অবাধ অভিজ্ঞতায় সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকেই বলা হয় লৌকিক আরোহ অনুমান। যেমন আজ পর্যন্ত সমস্ত কাককে কালো দেখে অনুমান করা হয় যে সব কাক হয় কালো। 72 লৌকিক আরোহ অনুমান কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। একথা কি সত্য? না, প্রদত্ত উক্তিটি সত্য নয়, কারণ এই ধরনের অনুমান মূলত আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে ওঠে। 73 আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সবই কালো, অতএব সব কাকই কালো। আনকোট এটি কোন ধরনের অনুমান? প্রদত্ত অনুমানটি একটি লৌকিক আরোহ অনুমান, কারণ এর মূল ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। এর ভিত্তিতে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। 74 লৌকিক আরোহ অনুমানের অপর নাম কি? লৌকিক আরোহ অনুমানের অপর নাম হল অবৈজ্ঞানিক অথবা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান, কারণ এখানে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি না করে শুধু অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করা হয়। 75 অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন কে? তর্কবিদ বেকন অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন, কারণ এরূপ অনুমানের ভিত্তিতে কোনো রকম বিজ্ঞান মনস্কতা নেই। শিশুদের মতো এটি এক কল্পিত বিষয়। 76 প্রকৃত আরোহ অনুমান বলতে সাধারণত কাকে বোঝানো হয়? প্রকৃত আরোহ অনুমান বলতে সাধারণত বৈজ্ঞানিক আরোহ অনুমানকে বোঝানো হয়, কারণ এই ধরনের অনুমানের ক্ষেত্রেই আরোহ অনুমানের প্রকৃত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। 77 কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয় কোন আরোহ অনুমানে? বৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়, কারণ এরূপ অনুমানের সিদ্ধান্তটি হল সর্বদাই কার্যকারণ সম্পর্ক নির্ভর। 78 অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। এই ধরনের অনুমানের ক্ষেত্রে তাই কখনোই কার্যকারণ সম্পর্কের উপর তোয়াক্কা করা হয় না। 79 লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন? লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কারণ এরূপ অনুমানে কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এর মূল ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। 80 বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি হল বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি, কারণ এই দুটি নীতির মাধ্যমেই বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারটিকে ঠিক রাখা হয়। 81 অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ লোক গঠন করে থাকে তাই একে লৌকিক আরোহ অনুমান বলা হয়। এ হলো সাধারণ মানুষের অনুমান, বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের অনুমান নয়। পৃষ্ঠা 91 82 কোন ধরনের আরোহ অনুমানের ক্ষেত্রে আরোহমূলক লাভের অভাব থাকে? পূর্ণ গঠনমূলক আরোহ অনুমানের ক্ষেত্রে আরোহমূলক লাভের অভাব থাকে, কারণ এই ধরনের অনুমানের ক্ষেত্রে সমস্ত দৃষ্টান্তগুলিকেই পর্যবেক্ষণ করা হয়। 83 জহর পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা, হারু পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা, প্রভাত পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা, মধু পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা, ভাস্কর পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা। সুতরাং পাতুন গ্রামের সকল অধিবাসী হয় লম্বা। এটি কোন ধরনের অনুমান? প্রদত্ত অনুমানটি হলো একটি অপূর্ণ গণনামূলক বা অবৈজ্ঞানিক আরোহ অনুমান, কারণ এক্ষেত্রে বিপরীত দৃষ্টান্তগুলিকে পর্যবেক্ষণ করা হয়নি। 84 অবৈজ্ঞানিক আরোহ অনুমান কারা গঠন করে থাকেন? সাধারণ মানুষ অবৈজ্ঞানিক আরোহ অনুমান গঠন করে থাকেন, কারণ কোনো অনুমান গঠনের ক্ষেত্রে তারা কার্যকারণ নিয়ম মানেন না। 85 অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে কি প্রকৃত আরোহ অনুমান বলা যায়? হ্যাঁ, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে প্রকৃত আরোহ অনুমান বলা যায়, কারণ আরোহ অনুমানের মূল চরিত্রটি এখানে প্রতিফলিত। 86 অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে কেন প্রকৃত আরোহ অনুমানের মর্যাদা দেওয়া হয়? অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে প্রকৃত আরোহ অনুমানের মর্যাদা দেওয়া হয় কারণ এখানেও আরোহমূলক ঝুঁকি বা লাভ বজায় থাকে, অর্থাৎ আরোহ অনুমানের মূল চরিত্রটি এখানে বজায় থাকে। 87
বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে মিল কোথায়? আরোহমূলক লাভের পরিপ্রেক্ষিতে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে মিল দেখা যায়, কারণ উভয় ক্ষেত্রেই এই ধরনের লাভ দেখা যায়। 88। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা, কার্যকারণ সম্পর্ক এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত। 89। অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে ভিত্তিগত কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে ভিত্তিগত পার্থক্য আছে, কারণ প্রথমটি অবাধ অভিজ্ঞতার ওপর এবং দ্বিতীয়টি কার্যকারণের ওপর প্রতিষ্ঠিত। 90। অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে কোনো নিশ্চয়তাগত পার্থক্য নেই। আনকোট। এই উক্তি কি ঠিক? না, প্রদত্ত উক্তিটি কখনোই ঠিক নয়, কারণ বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে নিশ্চয়তার বিষয়টি অনেকাংশে থাকলেও অবৈজ্ঞানিক অনুমানের ক্ষেত্রে তা নেই। 91। দৃষ্টান্তের সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয় কোন অনুমানে? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে দৃষ্টান্তের সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বলা যায় যে উপমা যুক্তির ক্ষেত্রেও দৃষ্টান্তের সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয়। 92। আকারগত ভিত্তি হিসেবে শুধু প্রকৃতির একরূপতাকে স্বীকার করা হয় কোন অনুমানে? আকারগত ভিত্তি হিসেবে শুধু প্রকৃতির একরূপতাকে স্বীকার করা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানে, কারণ এরূপ অনুমান হল মূলত প্রকৃতির একরূপতা নির্ভর। 93। আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের উপর গুরুত্ব দেওয়া হয় কোন অনুমানে? আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের উপর গুরুত্ব দেওয়া হয় বৈজ্ঞানিক আরোহ অনুমানে, কারণ অনুমান গঠনের ক্ষেত্রে এই দুটি নিয়মকে বৈজ্ঞানিক আরোহে স্বীকার করা হয়েছে। 94। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের চেয়ে বৈজ্ঞানিক আরোহ অনুমানের গুরুত্ব অনেক বেশি। এ কথা কি সত্য? হ্যাঁ, প্রদত্ত কথাটি অবশ্যই সত্য, কারণ একমাত্র বৈজ্ঞানিক আরোহ অনুমানের উপর ভিত্তি করেই গৃহীত সিদ্ধান্তের সাহায্যে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছে। 95। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও, অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের সাহায্যে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলে বৈজ্ঞানিক আরোহ অনুমান। যেমন রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। 96। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন? বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো একটি সামান্য সংশ্লেষক বচন, কারণ তা একদিকে সামান্য রূপে এবং অন্যদিকে সংশ্লেষক রূপে গ্রাহ্য। 97। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কখনোই মূল্যহীন বলা যায় না, কারণ এখানেও আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই, অর্থাৎ জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ের জ্ঞান লাভ করি। 98। উপমা যুক্তি কি বৈধ বা অবৈধ হতে পারে? না, উপমা যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে না। এই ধরনের অনুমান আরোহ অনুমানের অন্তর্ভুক্ত বলে তা সবসময়ই সম্ভাব্য রূপে গণ্য। 99। উপমা যুক্তির সিদ্ধান্তটি কিরূপ? উপমা যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য রূপে গণ্য, কারণ উপমা যুক্তি হল আরোহের অন্তর্ভুক্ত এবং আরোহ অনুমান সবসময় সম্ভাব্য। 100। মন্দ উপমা কাকে বলে? যে উপমা যুক্তিতে সাদৃশ্য বা উপমা প্রাসঙ্গিক নয় তাকে বলে মন্দ উপমা। যেমন চারিপদ বিশিষ্ট গরুর মতো চেয়ারও দুধ দেয়। পৃষ্ঠা 92। 101। উত্তম উপমা কাকে বলে? যে উপমা যুক্তিতে উপমা বা সাদৃশ্য প্রাসঙ্গিক তাকে বলে উত্তম উপমা যুক্তি। যেমন মানুষের মতো গাছেরও প্রাণ থাকায় তা অবশ্যই অনুভূতি সম্পন্ন। 102। সব ধর্মই ঈশ্বরাভিমুখী, যেমন সব রাস্তাই রোমাভিমুখী। এটি কোন ধরনের যুক্তি? প্রদত্ত যুক্তিটি একটি মন্দ উপমা যুক্তি, কারণ এখানে উপমা বা সাদৃশ্যের বিষয়টি আদৌ প্রাসঙ্গিক নয়। 103। উপমা যুক্তির সিদ্ধান্ত কি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? না, উপমা যুক্তির সিদ্ধান্ত কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। এরূপ যুক্তির সিদ্ধান্তটি তাই সবসময়ই সম্ভাব্য রূপে গণ্য। 104। উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। দৃষ্টান্তগুলির প্রাসঙ্গিকতা হল উপমা যুক্তির মূল্যায়নের একটি অন্যতম মানদণ্ড, কারণ দৃষ্টান্তগুলির প্রাসঙ্গিকতাই উপমাগুলিকে সমৃদ্ধ করে। 105। উপমা যুক্তির মূল্যায়নে প্রাসঙ্গিকতার মানদণ্ডটি উল্লেখ করো। উপমা যুক্তির মূল্যায়নে প্রাসঙ্গিকতার মানদণ্ডটি হল উপমা যুক্তির ক্ষেত্রে উপমা তথা সাদৃশ্যগুলি অবশ্যই যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক হবে।
দৃষ্টান্তগুলি তাই কখনোই অপ্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয় নয়। 106 মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত হলো টেবিলের 4টি পা আছে, গরুরও 4টি পা আছে, অতএব টেবিলও হলো গরু। 107 উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়? উপমেয় বিষয় দুটি যখন অপ্রাসঙ্গিক হয় তখন উপমা যুক্তি মন্দ উপমার দোষে দুষ্ট হয়। অর্থাৎ অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত উপমার বিষয়টি যখন আবির্ভূত হয় তখনই উপমা যুক্তি মন্দ উপমার দোষে দুষ্ট হয়। 108 উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত বৈসাদৃশ্য প্রত্যক্ষ বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতা কি বাড়ে? হ্যাঁ, উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত বৈসাদৃশ্য প্রত্যক্ষ বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়ে, কারণ বৈসাদৃশ্যের ক্ষেত্রেও উপমার বিষয়টি তখনও অক্ষুণ্ণ থাকে। 109 কোড যে কোনো উপমা যুক্তির সিদ্ধান্ত হলো বৈধ অথবা অবৈধ। আনকোড এ কথা কি বলা যায়? না, এরূপ কথাটি বলা যায় না, কারণ উপমা যুক্তি হলো আরোহ অনুমানের একটি আকার, আর কোনো আরোহ অনুমানকে কখনোই বৈধ অথবা অবৈধ বলা যায় না। 110 উপমা যুক্তির গতি বিশেষ থেকে কোন দিকে যায়? উপমা যুক্তির গতি বিশেষ থেকে বিশেষের দিকে যায়, কারণ বিশেষ বিশেষ দৃষ্টান্তের মধ্যে উপমা লক্ষ্য করে একটি বিশেষ সিদ্ধান্ত গঠন করা হয়। 111 সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? দুই বা ততোধিক বস্তুর মধ্যে একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি তাদের মধ্যে অন্য কোনো নতুন সাদৃশ্য রচনা করা হয় তবে তাকে বলে সাদৃশ্যমূলক আরোহ অনুমান। 112 সাদৃশ্য বা উপমার বিষয়টি কোন ধরনের অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য? সাদৃশ্য বা উপমার বিষয়টি উপমা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, আর এই উপমা যুক্তি আরোহ অনুমানের একটি আকার রূপে গণ্য। 113 এ বি এর গুণফল হলো পি কিউ আর ইত্যাদি, এ এর নতুন গুণ হলো টি, সুতরাং বি এর নতুন গুণ হলো টি। এটি কোন ধরনের যুক্তি? প্রদত্ত যুক্তিটি হলো একটি উপমা যুক্তি, কারণ এখানে দৃষ্টান্তগুলির মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়েছে। 114 সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য কোনো একটি বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তখন তাকে বলা হয় সাদৃশ্য আরোহ অনুমান বা উপমা যুক্তি। 115 মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ হলো গরু ও চেয়ার উভয়েরই 4টি পা আছে, গরু দুধ দেয়, সুতরাং চেয়ারও দুধ দেয়। 116 আরোহমূলক লাভ কি অথবা আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়? আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হই। বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হওয়ার যে ঝুঁকি বা ফাঁক থাকে তা অতিক্রম করাই হলো আরোহমূলক লাভ বা আরোহ সংক্রান্ত লাভ। 117 ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত হলো রাম, শ্যাম, যদু ও মধু সকলেই ভালো ছাত্র, অধ্যবসায়ী, পরিশ্রমী ও ভালো ফল করে। রাম পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, সুতরাং শ্যাম, যদু ও মধু সকলেই পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাবে। 118 উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ডের উল্লেখ করো। উপমা যুক্তির মূল্যায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সাদৃশ্যের বিষয়বস্তুগুলির প্রাসঙ্গিকতা, অর্থাৎ উপমেয় বিষয়গুলি প্রাসঙ্গিক হলে উপমা যুক্তির গুরুত্ব বেড়ে যায়। 119 উপমা যুক্তির ভিত্তি কি? দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে সাদৃশ্যই হল উপমা যুক্তির মূল ভিত্তি, অর্থাৎ বলা যায় যে দৃষ্টান্তগত সাদৃশ্যের ওপর ভিত্তি করেই উপমা যুক্তি গঠিত হয়। 120 উপমা যুক্তি কাকে বলে? আরোহ অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য দেখে অন্য কোনো বিষয়ে যদি তাদের মধ্যে সাদৃশ্য অনুমান করা হয় তবে তাকে বলা হয় সাদৃশ্য বা উপমা যুক্তি। 121 বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্তের একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। পৃষ্ঠা 93। 122 অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ মানুষ গঠন করে সেহেতু অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। এ হলো মূলত সাধারণ মানুষের দ্বারা গঠিত এক প্রকারের আরোহ অনুমান এবং এর মূলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 123 প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতি হলো এমন এক নীতি বা নিয়ম যেখানে বলা হয় যে প্রকৃতি
প্রকৃতি সবসময় সম পরিবেশে সম আচরণ করে, অর্থাৎ প্রকৃতিতে একই ধরনের কারণের আবির্ভাবে একই ধরনের কার্যেরও আবির্ভাব হয়। 124। সিদ্ধান্ত বলতে কি বোঝো? যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তগতভাবে যে বচনে উপনীত হওয়া যায় তাকেই বলা হয় সিদ্ধান্ত। কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাই হলো যে কোনো ধরনের অনুমানের মূল উদ্দেশ্য। 125। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না, কারণ এখানেও আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই এবং এরূপ প্রক্রিয়াটি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি। 126। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো দুটি এবং তা হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এই দুইটি ভিত্তির ওপর নির্ভর করেই আরোহ অনুমানে বাস্তবতার বিষয়টিকে নির্ণয় করা হয়। 127। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি হলো একটি সামান্য সংশ্লেষক বচন, কারণ এরূপ অনুমান বিশেষ বিশেষ সিদ্ধান্ত থেকে একটি অভিজ্ঞতালব্ধ সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়। 128। সামান্যীকরণ বলতে কি বোঝায়? বিশেষ বিশেষ জ্ঞাত দৃষ্টান্তের ওপর নির্ভর করে সিদ্ধান্তে যখন একটি অজ্ঞাত সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তখন তাকে বলা হয় সামান্যীকরণ, অর্থাৎ বিশেষ থেকে সামান্যে উপনীত হওয়ার প্রক্রিয়াই হলো সামান্যীকরণ। 129। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো দুটি, যথা 1 প্রকৃতির একরূপতা নিয়ম এবং 2 কার্যকারণ নিয়ম, কারণ এই দুটি নীতির সাহায্যে আরোহ অনুমানের আকারটিকে ঠিক রাখা হয়। 130। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। আরোহ অনুমানের ক্ষেত্রে যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সে কারণেই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কখনোই মূল্যহীন বলা যায় না। 131। আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। সংজ্ঞা প্রদান, বিশ্লেষণ, অপসারণ, প্রকল্প গঠন এবং সামান্যীকরণ প্রভৃতি হল আরোহ অনুমানের স্তর বিভাগ। যে কোনো আরোহ অনুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে এগুলিকে অতিক্রম করে আসতে হয়। 132। ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো। যে উপমা যুক্তিতে উপমেয় বিষয় দুটি প্রাসঙ্গিক তাকে বলে ভালো উপমা যুক্তি বা গুড অ্যানালজি, আর যে উপমা যুক্তিতে উপমেয় বিষয় দুটি অপ্রাসঙ্গিক তাকে বলে মন্দ উপমা যুক্তি বা ব্যাড অ্যানালজি। 133। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি? যে কোনো একটি। এ, রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির স্রষ্টা, সুতরাং এ গীতাঞ্জলির স্রষ্টা হন রবীন্দ্রনাথ। পৃষ্ঠা 94। মানসচিত্র। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি মেটেরিয়াল গ্রাউন্ড অফ ইন্ডাকশন। এর থেকে একটি ভাগ গেছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের বৈশিষ্ট্য: প্রথমে প্রত্যক্ষমূলক, উদ্দেশ্যমূলক, 3 নম্বর নিয়ন্ত্রণমূলক, 4 নম্বর পরিকল্পনা ভিত্তিক, 5 নির্বাচন ভিত্তিক। আরেকটি দিকে গেছে পরীক্ষণ বা পরীক্ষণের বৈশিষ্ট্য: 1 নম্বর উদ্দেশ্যমূলক প্রত্যক্ষ, 2 অস্বাভাবিক বা কৃত্রিম পরিবেশ, 3 বিচার বিশ্লেষণ, 4 উন্নত যন্ত্রপাতির ব্যবহার, 5 ঘটনার পুনরাবৃত্তি। পৃষ্ঠা 95। মানসচিত্র। আরোহ অনুমান দুটি ভাগ: তথাকথিত আরোহ অনুমান, প্রকৃত আরোহ অনুমান। তথাকথিত আরোহ অনুমানের 3টি ভাগ: পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান, ঘটনা সংযোজকমূলক আরোহ অনুমান। প্রকৃত আরোহ অনুমানের 3টি ভাগ: বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং সাদৃশ্যমূলক আরোহ অনুমান। পৃষ্ঠা 96। মানসচিত্র। বৈজ্ঞানিক আরোহ অনুমান সায়েন্টিফিক ইন্ডাকশন। এর 2টো ভাগ: অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য আর আরেকটা ভাগ হল বৈজ্ঞানিক আরোহ অনুমানের অতিক্রমণ স্তর। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য: 1 প্রকৃত আরোহ অনুমানের বিশেষ রূপ, 2 কার্যকারণ নিয়মের উপর গুরুত্ব আরোপ, 3 আরোহমূলক লাভ, 4 সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা, 5 যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর সিদ্ধান্ত, 6 আকারগত ও বস্তুগত ভিত্তি নির্ভর। বৈজ্ঞানিক আরোহ অনুমানের অতিক্রমণ স্তর এর ভাগ: 1 ঘটনা নির্বাচন, 2 ঘটনা সমস্যা উপলব্ধি ও সংজ্ঞা নির্ধারণ, 3 ঘটনার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, 4 অপ্রয়োজনীয় ঘটনার অপসারণ, 5 ঘটনা সম্পর্কে যথাযথ প্রকল্প গঠন, 6 প্রকল্পের প্রমাণ, 7 প্রমাণিত প্রকল্পের মাধ্যমে সার্বিকীকরণ ও সিদ্ধান্ত গ্রহণ।